হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রথম কোশ্চেনটি হলো, ভারতীয় সুলতানদের মধ্যে মূল নীতির ব্যবস্থা করেছিলেন কে? আলাউদ্দিন খলজি, কুতুবুদ্দিন আইবক, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। তা ভারতীয় সুলতানদের মধ্যে মূলনীতির ব্যবস্থা করেছিলেন কে? তা আলাউদ্দিন খলজি মূলনীতির ব্যবস্থা করেছিলেন। ভারতীয় সুলতানদের মধ্যে মূলনীতির ব্যবস্থা করেছিলেন আলাউদ্দিন খলজি। ভারতীয় সুলতানদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মূলনীতির ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 সালে। 1296 থেকে 1316। বিশাল সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ এবং মঙ্গল আক্রমণ প্রতিরোধের লক্ষ্যে তিনি খাদ্যশস্য, কাপড় ও দাস্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন। তিনি দিল্লির বাজারে সরকারি গুদাম স্থাপন, পণ্যের দাম নির্দিষ্টকরণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই ব্যবস্থা সফল করেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে পাল বংশের প্রতিষ্ঠাটাকে? দেবপাল, ধর্মপাল, গোপাল, লক্ষণ সেন। তা পাল বংশের প্রতিষ্ঠাটা হলো গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। গোপাল। বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন রাজা গোপাল বা গোপালদেব। তিনি অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময় আনুমানিক 750 খ্রিস্টাব্দে বাংলার দীর্ঘকাল ধরে চলা অরাজকতা অবসান ঘটিয়ে এই রাজবংশ প্রতিষ্ঠা করেন। গোপালদেব ছিলেন পাল বংশের প্রথম নির্বাচিত শাসক এবং তার মাধ্যমে বাংলা ও বিহারে প্রায় 400 বছরের পাল শাসনের সূচনা হয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে কপাল কুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তা কপাল কুণ্ডলা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপাল কুণ্ডলা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কুণ্ডলার উপন্যাসটির লেখক হলেন, কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপালকুণ্ডলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা রোমান্স উপন্যাস, যা 1866 খ্রিস্টাব্দে মতান্তরে 1865 প্রথম প্রকাশিত হয়। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হিসাবে গণ্য করা হয়। প্রকাশকাল 1866 খ্রিস্টাব্দ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ইতিহাসের পাগলা রাজা নামে কে পরিচিত? কুতুবুদ্দিন আইবক, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক। তা ইতিহাসের পাগলা রাজা নামে পরিচিত হলো মোহাম্মদ বিন তুগলক। ইতিহাসের পাগলা রাজা বা খামখেয়ালি রাজা নামে পরিচিত ছিলেন দিল্লির তুগলক বংশের সুলতান মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক তিনি অত্যন্ত বুদ্ধিমান ও শিক্ষিত হওয়া সত্ত্বেও তার নেওয়া রাজধানী পরিবর্তন, প্রতীকী মুদ্রা প্রচলন সহ বিভিন্ন দূরদর্শী কিন্তু ব্যর্থ সিদ্ধান্তের কারণে ইতিহাসে এই বিতর্ক উপাধি পান। রাজধানীর স্থানান্তর 1327 সালে। 1327 সালে রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে, যাকে দৌলতাবাদ বলে, স্থানান্তর করেন, যা ব্যর্থ হয়।
তামার মুদ্রা চালু করা, যার ফলে প্রচুর নকল মুদ্রা বাজারে ছড়িয়ে পড়ে এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কৃষকদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো, তার অধিকাংশ সামরিক পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তিনি 1825 থেকে 1851 সাল পর্যন্ত দিল্লি সালতানাত শাসন করেছিলেন। 1325 থেকে 1351 সাল অবধি দিল্লি সালতানাত শাসন করেছিলেন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে বেদের কটি ভাগ? 4টি, 2টি, 5টি, 8টি। তা বেদের ভাগ কয়টি? চারটি। বেদের ভাগ কটি? বেদের 4টি ভাগ। চারটি ভাগ। কি কি বেদ? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। ঋগ্বেদ, ঋগ্বেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। অথর্ববেদ। তার ঋগ্বেদ দেবতাদের শ্রুতি বা মন্ত্রের সংকলন। সামবেদ যজ্ঞের সময় গাইবার জন্য ঋগ্বেদের মন্ত্রগুলি সুররূপ। যজুর্বেদ যজ্ঞ বা বলি সম্পাদনের নিয়ম ও মন্ত্র। এটি শুল্ক ও কৃষ্ণ দুই ভাগে বিভক্ত। আর অথর্ববেদ দৈনন্দিন জীবন, চিকিৎসা এবং মন্ত্রতন্ত্রের সংকলন। যজুর্বেদ। সনাতন ধর্মে এই 4টি বেদ, বেদত্রয়ী ও অথর্বের বেদত্রয়ী, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদকে বেদত্রয়ী বলা হয়। আর অথর্ববেদ সমষ্টি হিসাবে গণ্য করা হয়। প্রতিটি বেদ আবার সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক ও উপনিষদ এই 4টি ভাগে বিভক্ত। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন? আব্দুল কালাম, প্রতিভা সিং প্যাটেল, জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ। তা ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। তিনি ভারতের সর্বপ্রথম রাষ্ট্রপতি। ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি হলেন রাজেন্দ্র প্রসাদ। তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি। 1950 থেকে 1962 সাল পর্যন্ত, 1950 থেকে 1962 সাল পর্যন্ত ছিলেন এবং টানা 12 বছরের বেশি সময় ধরে তিনি এই পদে দায়িত্ব পালন করেছেন, যা এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপতির জন্য দীর্ঘতম মেয়াদ। দীর্ঘতম মেয়াদ। তিনি কবে দায়িত্ব এসেছিলেন? 26শে জানুয়ারি 1950 থেকে 13ই মে 1962। তিনি ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি 2 মেয়াদের জন্য দায়িত্ব পালন করেছেন। ইনি ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি ভারতের 2বার রাষ্ট্রপতি হয়েছেন। আর ভারতের সর্বপ্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। তাহলে পরবর্তী কোশ্চেন বলেছে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? ইব্রাহিম লোদি, হিমু, রানা প্রতাপ, বিক্রম সিং। বিক্রম সিং। তা পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ ছিলেন হিমু। 1556 সালে, 1556 সালে 5ই নভেম্বর, 5ই নভেম্বর
নভেম্বর, 5ই নভেম্বর 1556 সালে 5ই নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধে মুঘল সম্রাট আকবরের প্রকৃতপক্ষে বৈরাম খান প্রধান প্রতিপক্ষ ছিলেন সুর বংশের আদিল শাহ সুরির হিন্দু সেনাপতি ও প্রধানমন্ত্রী হেমচন্দ্র বিক্রমাদিত্য, যিনি হেমু নামেই বেশি পরিচিত। এই যুদ্ধে আকবরের বাহিনী হেমুকে পরাজিত ও নিহত করে মুঘল শাসন পুনঃপ্রতিষ্ঠা করেন। আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ ছিল 1556 সালে 5ই নভেম্বর। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতম শহর হিসাবে ঘোষিত হলো কোন শহর? লখনৌ, ব্যাঙ্গালোর, ইন্দোর, ভোপাল। তাহলে ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতম শহর হলো ইন্দোর। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? জাপানকে, চীনকে, নরওয়েকে, সুইজারল্যান্ডকে। তাহলে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো। মঙ্গল পাণ্ডে, সিধু, বুদ্ধ ভগত, তিতুমির। তাহলে সাঁওতাল বিদ্রোহের, তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম কি? মঙ্গল পাণ্ডে, সিধু, বুদ্ধ ভগত, তিতুমির। তাহলে সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম সিধু। 1855 থেকে 1856 সালের সাঁওতাল বিদ্রোহ বা হুল বিদ্রোহ অন্যতম প্রধান নেতা ছিল সিধু মুর্মু। তিনি এবং তার ভাই কানু মুর্মু ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদার ও মহাজনদের শোষণের বিরুদ্ধে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। অন্যান্য সহযোগী নেতাদের মধ্যে চাঁদ ও ভৈরব মুর্মুর নামও উল্লেখযোগ্য। তাহলে বিদ্রোহের সময়কাল 1855 1856। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। তাহলে পরবর্তী কোশ্চেন বলেছে আলেকজান্ডার যে সম্রাটের শাসনকালে ভারত আক্রমণ করেছিলেন তার নাম কি? বিম্বিসার, মহাপদ্মনন্দ, ধননন্দ, অজাতশত্রু। তা আলেকজান্ডার যে সম্রাটের শাসনকালে ভারত আক্রমণ করেছিলেন তার নাম হলো ধননন্দ। আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণের সময় মগধের সিংহাসন নন্দবংশের শেষ রাজা ধননন্দ শাসন করছিলেন। যদিও আলেকজান্ডার উত্তর পশ্চিম ভারতে রাজা পুরু এর সাথে হিদাসপিসের যুদ্ধে লিপ্ত ছিলেন, সেই সময় সমগ্র উত্তর ভারত জুড়ে ধনানন্দের বিশাল সাম্রাজ্য বিস্তৃত ছিল। তাহলে আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করছেন? 326 খ্রিস্টাব্দে। তখন শাসক কে ছিলেন? তখন শাসক ছিলেন ধনানন্দ, আর ধনানন্দ ছিলেন নন্দবংশের শেষ রাজা। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে অন্ধকার, তাহলে পরবর্তী কোশ্চেন বলেছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে? এশিয়াকে, আফ্রিকাকে, দক্ষিণ আমেরিকাকে, অস্ট্রেলিয়াকে। তাহলে আফ্রিকাকে বলা হয়। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন? রঞ্জিত সিং, আজারউদ্দিন, পঙ্কজ সিং, সুনীল গাভাস্কার। তাহলে ইংল্যান্ডের হয়ে প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন? তাহলে রঞ্জিত সিং। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলছে পৃথিবীর দ্রুততম মানুষ হিসাবে পরিচিত কে? মাইকেল গ্যাটলিং, পিটি উষা, মিলখা সিং, উইসেন বোল্ট। তাহলে পৃথিবীর দ্রুততম মানুষ হিসাবে পরিচিত উইসেন বোল্ট। পৃথিবীর দ্রুততম মানুষ হিসাবে পরিচিত জ্যামাইকার কিংবদন্তি দৌড়বিদ উইসেন বোল্ট। তিনি 2009 সালে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে 100 মিটার মাত্র 9.58 সেকেন্ড দৌড়ে বিশ্ব রেকর্ড করেন, যা আজ পর্যন্ত অটুট রয়েছে। তিনি 100 মিটার, 200 মিটার এবং 200 মিটার রিলেতে বিশ্ব রেকর্ডধারী এবং 8 বারের অলিম্পিক স্বর্ণজয়ী বিজয়ী উইসেন বোল্ট
আর ইনি জ্যামাইকার হয়ে খেলেন। তিনি অ্যাথলেটিক্সের ইতিহাসে অন্যতম সেরা স্প্রিন্টার হিসাবে বিবেচিত হন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়ার জন্য বলেছে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় কত সালে? 1990, 1190, 1191, 1192, 1193। তার দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় 1192 সালে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে ফারুকশিয়ারের ফরমান জারি হয় কত সালে? 1615, 1616, 1617, 1717। তাহলে ফারুকশিয়ারের ফরমান জারি হয় 1717 সালে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। বলেছে প্রীতিলতা ওয়েদ্দার শহীদ হন কত বছর বয়সে? 22 বছর বয়সে, 24 বছর বয়সে, 25 বছর বয়সে, 26 বছর বয়সে। তাহলে প্রীতিলতা ওয়েদ্দার শহীদ হন মাত্র 22 বছর বয়সে। তাহলে পরবর্তী কোশ্চেনে যাচ্ছে। বলেছে নেপালের প্রধান নদীর নাম কি? কালীগণ্ডক, ব্রহ্মপুত্র, সিন্ধু, মানস। নেপালের প্রধান নদীর নাম কালীগণ্ডক। আলোকবর্ষ কিসের একক? ভরের একক, সময়ের একক, দূরত্বের একক, ওজনের একক। আলোকবর্ষ দূরত্বের একক। তাহলে পরের কোশ্চেনে যাচ্ছে। বলেছে হিমানি সম্প্রপাত ঘটে কোন অঞ্চলে? পার্বত্য অঞ্চলে, মালভূমি অঞ্চলে, সমভূমি অঞ্চলে, তুষার অঞ্চলে। তাহলে হিমানি সম্প্রপাত ঘটে হিমানি সম্প্রপাত ঘটে পার্বত্য অঞ্চলে। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা হচ্ছে।